আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখেছেন? উম, যখন আমাদের শরীরে কোনো সমস্যা হয়, মানে ধরুন খুব জ্বর হলো বা হাত পা ভেঙে গেল, তখন রোগটা ধরা কিন্তু বেশ সোজা। হ্যাঁ, অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো আর কি। একদম। একটা এক্স-রে করা হলো, আর আর রিপোর্টে ভাঙা হাড়ের সাদা দাগটা খুব স্পষ্ট দেখা গেল। ডাক্তার শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে পারেন, এই তো সমস্যাটা ঠিক এখানে। ব্যাপারটা খুব সরল, মানে দ্বিমাত্রিক। হয় হাড় ভেঙেছে, নয়তো ভাঙেনি। আর বিষয়টা আমাদের একটা অদ্ভুত স্বস্তি দেয়। কারণ আমরা তো চাই সবকিছু দৃশ্যমান হোক, সবকিছুর একটা নির্দিষ্ট ছাঁচ থাকুক, যেখানে কোনো ধোঁয়াশা থাকবে না, তাই না? ঠিক। কিন্তু যখনই আমরা সমাজ বা রাজনীতির কথা বলি, তখন হঠাৎ করেই মনে হয় যেন ওই নিখুঁত এক্স-রে মেশিনটা পুরোপুরি বিকল হয়ে গেছে। সমকালীন রাজনীতি, সমাজের ভেতরের বৈপরীত্য, বা ধরুন কে কার উপর আধিপত্য বিস্তার করছে, এই দুনিয়ায় পা রাখলে মনে হয় চারপাশটা বড্ড ঘোলাটে। হ্যাঁ, তখন আর ওই সাদা-কালো বিষয়টা থাকে না। একদমই না। কে বন্ধু আর কে শত্রু, বা কোন নীতিটা মানুষের ভালোর জন্য আর কোনটা স্রেফ ক্ষমতা দখলের জন্য, তা উম, তার সবসময় অত সহজে মাপা যায় না। আর এই কারণেই রাজনৈতিক বা সামাজিক বিশ্লেষণ কখনো ওই এক্স-রে রিপোর্টের মতো পরিষ্কার হতে পারে না। এর ভেতরে সবসময় অনেক ধূসর এলাকা থাকে। একটা একটা নীতির প্রভাব এক একটা সামাজিক স্তরে এক রকমভাবে পড়ে। ঠিক বলেছেন। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক সেই ধূসর বা ঘোলাটে এলাকাতেই নামতে চলেছি। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল কোচবিহারে যুবশক্তি পত্রিকার ৫৯তম বর্ষপূর্তির একটি সভা। হ্যাঁ, যেখানে যুবনেতা পলাশ দাস একটি অত্যন্ত তথ্যবহুল বক্তব্য রেখেছিলেন। হ্যাঁ, বেশ দীর্ঘ আর তথ্যবহুল একটা বক্তব্য। আমরা মূলত সেই বক্তব্যের আলোকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার আধিপত্য এবং তার বিরুদ্ধে, মানে তরুণ প্রজন্মের যে প্রতিরোধের বয়ান তৈরি হচ্ছে, তার একটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা বিষয় খুব স্পষ্টভাবে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এটা খুবই জরুরি একটা জায়গা। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার যে আজকের উৎসে থাকা বক্তব্যটি মানে পলাশ দাসের বক্তব্যটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। হুম। এই বক্তব্যে নির্দিষ্ট একটি রাজনৈতিক মতাদর্শের, বিশেষ করে বামপন্থী এবং যুব আন্দোলনের দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান শাসক গোষ্ঠী অর্থাৎ বিজেপি ও আরএসএসের বেশ কড়া সমালোচনা করা হয়েছে। আমাদের আজকের এই আলোচনাটি কিন্তু কোনোভাবেই সেই মতাদর্শের প্রতি সমর্থন বা বিরোধিতা নয়। একদমই। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না। একটি সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে আমরা কেবল উৎসে থাকা তথ্য, যুক্তি এবং বক্তার রাজনৈতিক চিন্তাধারাগুলোকে বিশ্লেষণ করছি মাত্র। এর মূল উদ্দেশ্য হল সমকালীন রাজনীতিক বয়ামগুলো কিভাবে তৈরি হচ্ছে আর তার পেছনের যুক্তিগুলো কি, সেই মেকানিজমটা বুঝতে পারা। ঠিক। তো আচ্ছা, বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। কোচবিহারের ওই সভার প্রেক্ষাপট এবং বক্তব্যের শুরুতে সমকালীন রাজনীতির যে বৈপরীত্যের কথা উঠে এসেছে, সেটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। বক্তব্যের শুরুতেই উম, সাম্প্রতিক লোকসভা নির্বাচনের একটা খুব কৌতূহলোদ্দীপক তথ্যের দিকে নজর দেওয়া হয়েছে, যা থেকে একটা অদ্ভুত সামাজিক বৈপরীত্য স্পষ্ট হয়। আচ্ছা, সেটা কি রকম? উৎসের দাবি অনুযায়ী গোটা দেশে এসসি বা এসটি অর্থাৎ তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত ৬৫টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতেই বর্তমান শাসক দল হেরেছে। বাপরে, ৬২টা আসনে! হ্যাঁ, সারা দেশের নিরিখে দেখলে মনে হবে প্রান্তিক বা দলিত শ্রেণীর মানুষ শাসক দলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে রাজ্যের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। সেখানে রাজ্যে এই অধ্যুষিত এলাকাগুলোতে তারা বেশ ভালো সমর্থন পেয়েছে। দাঁড়ান, এই জায়গাটা একটু খতিয়ে দেখা দরকার। সারা দেশে যে কৌশল কাজ করছে না, সেটা একটা নির্দিষ্ট রাজ্যে কাজ করছে কেন? এর মানে কি এই যে রাজনৈতিক বাস্তবতাগুলো এখন আর জাতীয় স্তরে একভাবে কাজ করে না? বক্তার বিশ্লেষণ অনুযায়ী ঠিক তাই। এক একটা ভৌগোলিক বা সামাজিক পরিসরে এক এক রকম মেরুকরণের কৌশল ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর চেয়েও বড় যে বিষয়টি তিনি জোর দিয়েছেন তা হল, এই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় যখনই কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন মাথাচাড়া দেয়, রাষ্ট্রযন্ত্র কিভাবে তাকে দমন করার চেষ্টা করে। উম, দমনপীড়ন? হ্যাঁ, এটা শুধু পুলিশ লেলিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বুঝলেন? এর মেকানিজমটা অনেক বেশি সূক্ষ্ম এবং একই সাথে আগ্রাসী। আন্দোলন দমনের কথা যখন উঠলই, তখন সোনাম ওয়াংচুকের আন্দোলন বা দেশজুড়ে হওয়া ওই নিট পরীক্ষার বিক্ষোভের প্রসঙ্গ তো আসবেই। অবশ্যই।
উৎসে বলা হয়েছে যে এই আন্দোলনগুলোকে ভাঙার জন্য একটানা ৩০ দিন ধরে নানা রকম চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা শক্তিশালী রাষ্ট্রযন্ত্র কেন সাধারণ ছাত্র বা পরিবেশ কর্মীদের আন্দোলনকে এত ভয় পাচ্ছে? মানে ভয়ের তো কিছু নেই। কারণ এই ধরনের আন্দোলনগুলো সরাসরি রাষ্ট্রের তৈরি করা মূল বয়ানকে চ্যালেঞ্জ করে। উদাহরণস্বরূপ ধরুন, সোনাম ওয়াংচুক যখন লাদাখের পরিবেশ ও অধিকার রক্ষার দাবিতে অনশন শুরু করলেন, তখন রাষ্ট্র সরাসরি সেই দাবির যৌক্তিকতা নিয়ে তর্কে যায়নি। তাহলে কি করেছিল? তারা যেটা করেছে সেটা হলো আন্দোলনকারীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা। বক্তা উল্লেখ করেছেন যে ওয়াংচুককে রাতারাতি চীনের এজেন্ট বা বিদেশি টাকায় চালিত আন্দোলনকারী হিসেবে দাগিয়ে দেওয়া হলো। মানে দাবির বদলে দাবিদারকে আক্রমণ করা। ঠিক তাই। এটা একটা ক্লাসিক কৌশল বলতে পারেন। যখনই আপনি কাউকে দেশদ্রোহী বা বিদেশি চর বলে দেখে দেবেন, তখন সাধারণ মানুষের একটা বড় অংশ মূল দাবিটা ভুলে গিয়ে ওই প্রোপাগান্ডার ফাঁদে পা দেবে। হ্যাঁ, আর মিডিয়াও তো সমানে সেই প্রচারটাই চালাতে থাকে। একদম। এমনকি এক রাতে তাকে সেখান থেকে তুলেও নিয়ে যাওয়া হলো, এই ভেবে যে নেতৃত্ব সরিয়ে নিলে বুঝি আন্দোলন থেমে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো, মানুষের ভিড় আরও বাড়তে থাকল। আর সেই ভিড় কমানোর জন্য প্রশাসনের পদক্ষেপগুলো তো রীতিমতো চমকে দেওয়ার মতো। উৎসে উল্লেখ আছে সাধারণ মানুষ যাতে জমায়েত হতে না পারে তার জন্য অটো আটকে দেওয়া হয়েছে, ১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পেলেট গান ব্যবহারের কথা উঠে এসেছে। পেলেট গান। কিন্তু আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে অন্য একটা তথ্য। বলা হচ্ছে স্কুল পড়ুয়াদের ওপর নজরদারি চালানো হচ্ছে। মানে সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়া বাচ্চাদের অভিভাবকের কাছে স্কুল থেকে ফর্ম পাঠানো হচ্ছে। হ্যাঁ, এবং জানতে চাওয়া হচ্ছে তাদের সন্তানরা ইনস্টাগ্রাম ব্যবহার করে কিনা। যদি করে, তবে তা ব্লক করে স্কুলকে জানাতে হবে। অন্যদিকে মিডিয়া সমানে প্রচার করে যাচ্ছে যে এর পেছনে সিআইএ, চীন বা অন্য কোনো বিদেশি শক্তির হাত রয়েছে। কিন্তু এর পেছনে যুক্তিটা ঠিক পরিষ্কার হলো না। একটা এত বড় রাষ্ট্রযন্ত্র, যার হাতে এত ক্ষমতা, তারা সপ্তম শ্রেণীর একটা বাচ্চার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে এত আতঙ্কিত কেন? এর মধ্যে ভয়ের কি আছে? ভয়ের কারণটা হলো ন্যারেটিভ কন্ট্রোল বা বয়ান নিয়ন্ত্রণ হারানোর ভয়। মূলধারার মিডিয়া বা সংবাদপত্রকে হয়তো বিজ্ঞাপন বা অন্য কোনো চাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, সেটা তো দেখাই যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ার বিকেন্দ্রীভূত রূপটা, বিশেষ করে ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম, যেখানে তরুণ প্রজন্ম মুহূর্তের মধ্যে কোনো খবর বা ভিডিও ভাইরাল করে দিতে পারে, সেটা রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে। ওহ, আচ্ছা, মানে যখন একটা ১৩-১৪ বছরের বাচ্চা কোনো বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ভিডিও সরাসরি লাইভ করে দেয়। একদম। তখন রাষ্ট্রের তৈরি করা সব ঠিক আছে বয়ানটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তাই ডিজিটাল নজরদারিটা এখন শুধু আর সন্ত্রাসবাদীদের জন্য নয়, এটা সাধারণ ছাত্রছাত্রীদের ওপরও নেমে আসছে। তার মানে এই নজরদারি আর দমনপীড়ন শুধু রাস্তায় আটকে নেই, এটা মানুষের ফোনের স্ক্রিন পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, বক্তাই সামগ্রিক পরিস্থিতিটাকে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করেছেন। তিনি বলছেন, ইতালিতে মুসোলিনি বা জার্মানিতে হিটলারের শাসনামলে নয়া ফ্যাসিবাদের যে বৈশিষ্ট্য দেখা গিয়েছিল, তার সাথে এই মেকানিজমের একটা অদ্ভুত মিল আছে। নয়া ফ্যাসিবাদ। এই ধরনের ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল অপরায়ণের তত্ত্ব বা আদারাইজেশন, অর্থাৎ আমরা বনাম ওরা বিভাজন তৈরি করা। সংখ্যাগরিষ্ঠ মানুষকে এককাট্টা রাখার জন্য সবসময় একটা কাল্পনিক বা বাস্তব শত্রু তৈরি করে রাখতে হয়। এই অপরায়ণের তত্ত্ব বিষয়টা কিন্তু দারুণ একটা ভাবনার জায়গা। আমার তো মনে হয় বর্তমান যুগে এই তত্ত্বটা অনেকটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মতো কাজ করে। একটু বুঝিয়ে বলবেন? মানে অ্যালগোরিদম যেমন আমাদের একটা নিজস্ব ইকো চেম্বার বা বদ্ধ বৃত্তের মধ্যে আটকে ফেলে, যেখানে আমরা শুধু আমাদের নিজেদের মতের প্রতিধ্বনিই শুনতে পাই। আর যারা আমাদের সাথে দ্বিমত পোষণ করে, অ্যালগোরিদম তাদের এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করে যেন তারা অন্য গ্রহের প্রাণী, তাদের কোনো মানবিক দিকই নেই। রাজনৈতিক বিভাজনও তো ঠিক সেইভাবে সাধারণ মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করছে, তাই না? অসাধারণ একটি উপমা। ঠিক এভাবেই সমাজে ঘৃণা উৎপাদন করা হয়। অ্যালগোরিদম যেমন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য চরমপন্থী কন্টেন্টকে সামনে আনে, রাজনীতিও তেমনি ভোট ব্যাংক সুনিশ্চিত করার জন্য চরম মেরুকরণকে উৎসাহ দেয়। একদমই তাই। এবং উৎসে একটি খুব গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে। এই বিভাজনটা শুধু হিন্দু মুসলমানের মতো বড় দাগের বিভাজনে সীমাবদ্ধ নেই। বক্তা বলছেন, আরএসএসের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কারণে এই বিভাজন এখন আরও গভীরে, একেবারে মাইক্রো লেভেলে প্রবেশ করেছে।
মাইক্রো লেভেল বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? মানে সমাজকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে দিয়ে একে অপরের প্রতি ঘৃণা ছড়ানো। যেমন ধরুন কুর্মী বনাম মাহাতো, রাজবংশী বনাম ভাটিয়া, এমনকি ঘটি বনাম বাঙাল। বাপরে, এত সূক্ষ্মভাবে! হ্যাঁ, এটা কিভাবে করা হয়? স্থানীয় ইতিহাসকে নতুন করে লেখা হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হয় যে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর অধিকার কেড়ে নিচ্ছে, ফলে পাশাপাশি থাকা প্রতিবেশীরাই একে অপরের শত্রুতে পরিণত হয়। আচ্ছা, তার মানে এই বিভাজনের রাজনীতি এখন আর শুধু নির্বাচনের দিন ওই ইভিএম মেশিনে আটকে নেই, এটা মানুষের সংস্কৃতি, ভাষা এবং প্রাত্যহিক জীবনেও ঢুকে পড়ছে। উৎসে তো ভাষাগত আধিপত্যের একটা বড় উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, এক দেশ এক ভাষানীতির মাধ্যমে হিন্দিকে চাপিয়ে দেওয়ার প্রবণতা। বক্তা মনে করিয়ে দিচ্ছেন যে ভারতের বৈচিত্র্য কতটা সমৃদ্ধ। বাংলার সত্যজিৎ রায় অস্কার পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছেন, তামিল বা মালায়ালম সাহিত্যের ইতিহাস তো হাজার বছরের পুরনো। হ্যাঁ, আমাদের সংস্কৃতির শিকড় তো অনেক গভীরে। সেখানে কোনো একটি নির্দিষ্ট ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা বা প্রশাসনিক কাজের একমাত্র মাধ্যম হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা আসলে ওই বৈচিত্র্যকেই অস্বীকার করা। শুধু ভাষা নয়, খাদ্যাভ্যাসের বিষয়টিও তো উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী বাংলা হল দেশের সবচেয়ে বেশি আমিষভোজী মানুষের রাজ্য। অথচ একটা একটা অদৃশ্য চাপ তৈরি করা হচ্ছে যেন নিরামিষাশী হওয়াই একমাত্র পবিত্র বা শুদ্ধ কাজ। এটা তো মানুষের নিজস্ব পছন্দের ওপর সরাসরি হস্তক্ষেপ। এবং এই হস্তক্ষেপটা শুধু খাবার বা ভাষায় থেমে নেই, পোশাক আর ধর্মের ভেতরেও এই সমসত্বকরণের চেষ্টা চলছে। আপনি ভেবে দেখুন, তামিলনাড়ু বা রাজস্থানের মহিলারা যেভাবে শাড়ি পরেন, বাংলার মহিলারা তো সেভাবে পরেন না। না, একদমই আলাদা। ধুতি পরার রীতিও তো অঞ্চলভেদে আলাদা। সবচেয়ে বড় কথা, হিন্দু ধর্মের ভেতরেই কত বৈচিত্র্য রয়েছে। হ্যাঁ, উচ্ছেদ এই জায়গাটা খুব সুন্দর করে বলা হয়েছে। উত্তর ভারতে রাম বা হনুমান প্রধান দেবতা হতে পারেন, কিন্তু বাংলায় তো ঐতিহাসিকভাবে কালী, মনসা বা চণ্ডীর আরাধনা বেশি হয়ে আসছে। উড়িষ্যায় গেলে জগন্নাথ, আবার মহারাষ্ট্রে গণেশ। এটাই তো ভারতের আসল রূপ। কিন্তু বক্তা দাবি করছেন আরএসএস বা বিজেপি যে হিন্দুত্বের কথা বলে তা প্রকৃত হিন্দু ধর্ম নয়। এটি একটি পলিটিক্যাল প্রজেক্ট বা রাজনৈতিক প্রকল্প মাত্র। রাজনৈতিক প্রকল্প। হ্যাঁ, এর মূল উদ্দেশ্য হল এই বিশাল বৈচিত্র্যময় হিন্দু ধর্মকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলে ব্রাহ্মণ্যবাদী পুরুষতান্ত্রিক একটি হিন্দু রাষ্ট্র তৈরি করা। এর বিপরীতে তিনি রবীন্দ্রনাথের হেথায় আর্য, হেথা অনার্য এবং জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়ার কথা উল্লেখ করেছেন, যেখানে ওই বৈচিত্র্যের মাঝে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলা হয়েছে। একদম। ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্রের নিজের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না। কিন্তু দাঁড়ান, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, মানে আমি যদি তর্কের খাতিরে একটু পাল্টা যুক্তি দিই, ধরুন প্রশাসনিক বা কাঠামোগত দিক থেকে একটা বিশাল দেশকে পরিচালনা করার জন্য কি কোনো নির্দিষ্ট মানদণ্ড বা স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন নেই? এক দেশ এক আইন বা একটা সাধারণ ভাষা থাকলে তো প্রশাসনের কাজ সহজ হয়। পুরো দেশে একটা অভিন্ন ব্যবস্থা থাকলে ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে সরকারি কাজ সবই তো দ্রুত হতে পারে। তাহলে এই সমসত্বকরণকে এত বিপজ্জনক বলা হচ্ছে কেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু প্রশাসনিক সুবিধা আর সাংস্কৃতিক আগ্রাসন, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম অথচ গভীর পার্থক্য রয়েছে। একটা অভিন্ন কর ব্যবস্থা বা ইউনিফাইড ট্যাক্স সিস্টেম তো প্রশাসনিক সুবিধা দিতেই পারে। হ্যাঁ, সেটা তো ভালো দিক। কিন্তু যখন সেই সুবিধার নামে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন, একটি জনগোষ্ঠীর মৌলিক আত্মপরিচয়, তাদের ভাষা, তাদের পোশাক এবং খাদ্যাভ্যাসকে মুছে দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর আদর্শকে চাপিয়ে দেয়, তখনটা আর সুবিধা থাকে না, তখন সেটা স্বৈরাচারে পরিণত হয়। তার মানে আপনি বলছেন প্রশাসনিক সুবিধার দোহাই দিয়ে আসলে বহুমাত্রিক সংস্কৃতিকে গিলে খাওয়ার চেষ্টা চলছে। বক্তার যুক্তি ঠিক সেটাই। সংবিধানে বাবাসাহেব আম্বেদকর যে সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, তাই আগ্রাসনের ফলে নষ্ট হয়ে যায়। তখন আইডিয়া অফ ইন্ডিয়া বা ভারতের মূল আত্মাই হুমকির মুখে পড়ে। কারণ আপনি তো মানুষকে মেশিন বানাতে পারেন না যে সবার জন্য একই ম্যানুয়াল কাজ করবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে বিষয়টা শুধু ক্ষমতা দখল করা নয়, বরং মানুষের মগজ ধোলাই করে তাদেরকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা। আর
আর এই কাজটা করার জন্য তো প্রোপোগ্যান্ডার মেকানিজম ভীষণ শক্তিশালী হওয়া দরকার। তারা তো আর রাতারাতি এসে বলতে পারে না যে কাল থেকে তোমাদের সংস্কৃতি বাতিল। এটা নিশ্চয়ই ধাপে ধাপে করা হয়। একদমই। আর এখানেই প্রোপাগান্ডার ভূমিকা। হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রী গোয়েবলসের সেই বিখ্যাত তত্ত্বের কথা মনে আছে? বিগ লাই বা প্রকাণ্ড মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। যদি একটা বিরাট মিথ্যা বারবার ক্রমাগতভাবে প্রচার করা যায়, তবে মানুষ একসময় সেটাকে সত্য বলে মেনে নেয়। উৎসে ভারতের নোটবন্দি বা ডিমনিটাইজেশনের কথা খুব জোরালোভাবে বলা হয়েছে। হ্যাঁ, নোটবন্দি তো একটা চমৎকার উদাহরণ, কিন্তু এটা কিভাবে বিগ লাইয়ের অংশ হিসেবে কাজ করল? মেকানিজমটা খেয়াল করুন। রাতারাতি দেশের অর্থনীতির একটা বড় অংশ স্তব্ধ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের চরম ক্ষতি হলো, কাজ গেল। কিন্তু সরকার কিভাবে এর বয়ান তৈরি করল? প্রচার করা হলো যে এটা একটা মাস্টার স্ট্রোক, এটা কালো টাকা ধরার ব্রহ্মাস্ত্র। হ্যাঁ, সাধারণ মানুষের কষ্টকে তো দেশের জন্য আত্মত্যাগ বলে গ্লোরিফাই করা হয়েছিল। অথচ বক্তা দাবি করছেন ডিজিটাল লেনদেনের নামে আসলে ২.৫ লক্ষ কোটি টাকা ঘনিষ্ঠ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত হয়েছিল। তার মানে একটা অর্থনৈতিক বিপর্যয়কে সফল হিসেবে প্রচার করা হলো। শুধু নোটবন্দি নয়, এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির ক্ষেত্র একই কৌশল। উৎসে বলা হয়েছে যে এর মাধ্যমে ২৭ লক্ষ মানুষের নাগরিকত্ব বাতিলের আশঙ্কা তৈরি হল, অথচ ট্রাইব্যুনালে কোনো শুনানি নেই। পুরোটাই একটা ভয় এবং প্রোপাগান্ডার মডেলে চলছে। স্বৈরাচার সব সময় এই মেকানিজমের উপর ভর করেই নিজের ভিত শক্ত করে। কিন্তু এত অন্ধকারের কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে, এর কি কোনো শেষ নেই? এই প্রোপাগান্ডা আর বিভাজনের বিরুদ্ধে কি কেউ রুখে দাঁড়াচ্ছে না? এখানেই কিন্তু উৎসে থাকা বক্তব্যের সবচেয়ে আশাব্যঞ্জক অংশটা উঠে আসে। হ্যাঁ, একেবারে। আর সেটা হলো নতুন প্রজন্ম, যাদের আমরা জেনজি বলি। নিট আন্দোলন বা দিল্লির রাজপথের আন্দোলনগুলো দেখলে তো মনে হয় না তারা খুব একটা ভয় পাচ্ছে বা প্রোপাগান্ডার ফাঁদে পড়ছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, একটা সময় পর্যন্ত বলা হতো এই নতুন প্রজন্ম ভীষণ রাজনীতি বিমুখ, তারা শুধু নিজেদের ক্যারিয়ার, গ্যাজেট আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সবাই তো তাই বলতো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই তথাকথিত অ্যাপলিটিক্যাল প্রজন্মই এখন স্বৈরাচার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে। উৎসে এমন কিছু অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে যা সত্যি আশা জাগায়। হ্যাঁ, বিশেষ করে আন্দোলনের সময়কার সেই ছবিগুলোর কথা, যেখানে বলা হচ্ছে শিখরা রাস্তায় লঙ্গরকানা খুলেছে এবং শিখ ও মুসলিম মহিলারা হিন্দু বাচ্চাদের মুখে নিজের হাতে খাবার তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, এক জায়গায় দেখা গেছে একজন বয়স্ক মানুষ ঘুমাতে না পেরে সারা রাত অন্যদের হাওয়া করছেন, তার পাশে লাল বসন পরা এক হিন্দু ব্যক্তি, তার পাশেই নামাজ পড়ছেন এক মুসলিম, আর বসে আছেন এক শিখ। এই যে ছবিটা, এটা রাষ্ট্রের তৈরি করা আমরা বনাম ওরা ন্যারেটিভকে সরাসরি চ্যালেঞ্জ করে। আমার ওই একাদশ শ্রেণীর 2 মেয়ের গল্পটাও খুব শক্তিশালী লেগেছে, যেখানে একটা চরম উত্তেজনার মুহূর্তে হিন্দু মেয়েটি নির্ভয়ে সবার সামনে তার মুসলিম বন্ধুকে রক্ষা করতে এগিয়ে আসছে এবং জোর গলায় তার পরিচয় দিচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য করার মতো। ৮ম শ্রেণীর এক ছাত্রী এনসিইআরটি বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে বই থেকে গণতন্ত্র ও সরকারের দায়বদ্ধতা নিয়ে বড় বড় নেতাদের পাঠ দিচ্ছে। কিসমত ভারতী নামের এক দলিত মেয়ের ভিডিও ভাইরাল হওয়ার কথাও বলা হয়েছে, যে সংবিধান ও আম্বেদকরের আদর্শ নিয়ে অত্যন্ত সাবলীলভাবে কথা বলছে। বাপরে, 8ম শ্রেণীর বাচ্চা! হ্যাঁ, এর অর্থ হল এই জেনজি শুধু আবেগ দিয়ে লড়ছে না, তারা তাদের অধিকার সম্পর্কে ভীষণ সচেতন। কিন্তু তারা হঠাৎ করে এত সক্রিয় হয়ে উঠল কেন? এর পেছনের কারণটা কি? কারণটা খুব সহজ। এই তরুণ প্রজন্ম বুঝতে পারছে যে ধর্ম বা বিভাজনের রাজনীতি তাদের পেটের ভাত জোগাতে পারবে না। তারা আদানি আম্বানির মতো পুঁজিপতিদের সেবাদাস হয়ে থাকতে চায় না। তারা চায় কর্মসংস্থান, শিক্ষা এবং একটি উন্নত গণতান্ত্রিক দেশ। তারা প্রশ্ন করতে শিখেছে, তাহলে এই সবকিছুর প্রকৃত অর্থ কি দাঁড়াচ্ছে? এই জায়গাটাতেই আমার মনে হচ্ছে পুঁজিবাদের সাথে ফ্যাসিবাদের একটা অদ্ভুত যোগসূত্র তৈরি হয়েছে। আমরা দেখলাম কিভাবে ডেলিভারি প্ল্যাটফর্ম, যেমন ধরুন সুইগির কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আর সেই অসংগঠিত শ্রমিকরাই আবার নিট আন্দোলনের পাশে দাঁড়াচ্ছে। ঠিক একজন ডেলিভারি বয় আর একজন ডাক্তারি ছাত্রের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, তাহলে তারা এক হচ্ছে কিভাবে? তারা এক হচ্ছে শোষণের বিন্দুতে এসে। বক্তা খুব স্পষ্টভাবে বলেছেন
যে ফ্যাসিবাদের একটা বড় বৈশিষ্ট্য হল তা পুঁজিবাদেরই সবচেয়ে প্রতিক্রিয়াশীল ও সন্ত্রাসবাদী রূপ। যখন রাষ্ট্র কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়, তখন সেই সাধারণ মানুষ, সে ডেলিভারি বয় হোক বা নিট পরীক্ষার্থী, তারা নিজেদের মধ্যে একটা অলিখিত জোট তৈরি করে ফেলে। মানে অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের এক সুতো বেঁধে ফেলছে। ঠিক তাই, কারণ সবাই কোথাও না কোথাও এই কাঠামোগত শোষণের শিকার। আর ইতিহাস সাক্ষী, এই ধরনের স্বৈরাচার চিরস্থায়ী হয় না। নির্বাচনে বিপুল আসন নিয়ে সরকার গঠন করলেও মাত্র ৩ মাসের মধ্যে সেই বিপুল সমর্থন কিভাবে জনরোষে পরিণত হতে পারে তা আমরা সদ্য প্রতিবেশী দেশে বা বিভিন্ন জায়গায় দেখেছি। হ্যাঁ, সেটা তো চোখের সামনেই ঘটল। যখন হকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, তখন কোনো প্রোপাগ্যান্ডাই আর কাজ করে না। উৎসে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছে। যারা প্রথমবার মিছিলে এসেছে তারা নাকি তাদের ভিন্ন মতাদর্শী বা শাসক সমর্থক বাবা মায়ের সাথে লড়াই করেও রাজপথে নামছে। এটাই হলো ভয়কে জয় করার আসল উদাহরণ। যখন নিজের ঘরের ভেতরের আদর্শগত চাপকে উপেক্ষা করে বৃহত্তর ন্যায়ের জন্য কেউ রাস্তায় নামে, তখন বোঝা যায় যে প্রতিরোধটা শেকড় গাড়তে শুরু করেছে। কিন্তু একটা কথা মানতেই হবে, শুধু রাস্তায় নেমে স্লোগান দিলে বা আবেগ দিয়ে এই ধরনের একটা সুসংগঠিত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াই টিকিয়ে রাখা কি সম্ভব? এর জন্য একটা শক্ত বুদ্ধিবৃত্তিক ভিত্তি তো দরকার। এখানে যুবশক্তি পত্রিকার মতো মুখপত্রের প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি। শুধু রাস্তায় রাজনৈতিক লড়াই করা এক জিনিস, কিন্তু বিজেপি বা আরএসএসের মতো একটা গভীর আদর্শগত ভিত্তির বিরুদ্ধে লড়তে গেলে পাল্টা আদর্শের প্রয়োজন হয়। হ্যাঁ, কাউন্টার ন্যারেটিভ লাগবে। একদম। এর জন্য ইতিহাস জানতে হবে, অর্থনীতির গতি প্রকৃতি বুঝতে হবে, মার্ক্সবাদী বা অন্যান্য রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, সমকালীন রাজনীতি কোথায় কিভাবে মোড় নিচ্ছে তার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করতে পারতে হবে। যেমন উৎসে কাজী নজরুল ইসলামের কাণ্ডারি হুঁশিয়ার কবিতার ১০০ বছর পূর্তির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে কমরেড মনিদের চিত্র প্রদর্শনীর কথাও বলা হয়েছে। শিল্প, সাহিত্য, কবিতা এগুলো তো শুধু বিনোদন নয়, এগুলো প্রতিবাদের ভাষা। নিঃসন্দেহে ইতিহাসের ভুরি ভুরি প্রমাণ আছে। রমারোলা বা রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের লেখনী ধারণ করেছিলেন, পাবলো পিকাসো যেমন তার বিখ্যাত গের্নিকা ছবির মাধ্যমে যুদ্ধ ও ফ্যাসিজমের বিভৎসতা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, আজও সেই সাংস্কৃতিক ফ্রন্টলাইনটা সমান জরুরি। আর আজকের জেনজি তো শুধু রাস্তায় নেই, তারা ডিজিটাল প্ল্যাটফর্ম, মিম, আর্টওয়ার্ক সবকিছুকেই এই লড়াইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ঠিক বলেছেন। তাহলে আজকের এই পুরো আলোচনা কোচবিহারের ওই সভা এবং পলাশ দাসের বক্তব্য থেকে মূল নির্যাসটা কি দাঁড়াচ্ছে? এটা খুব পরিষ্কার যে রাজনীতি কোনোভাবেই কেবল নেতাদের বিষয় নয়, বা এটা ৫ বছর অন্তর ভোট দেওয়ার কোনো ইভেন্ট নয়। রাজনীতি আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি কোণায় জড়িয়ে আছে। একেবারে। আমাদের দৈনন্দিন প্লেটের খাবার থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের স্কুলের স্বাধীনতা, আমাদের বলা ভাষা, আমাদের পরা পোশাক, সব কিছুই কোনো না কোনোভাবে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। কেউ যদি মনে করেন যে আমি রাজনীতি বুঝি না বা আমার ওসবে আগ্রহ নেই, তাহলেও কিন্তু রাজনীতি ঠিক তার দিকেই তাকিয়ে আছে। ঠিক। এবং এই কারণেই সঠিক ইতিহাস জানা এবং নিজেদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন হওয়াটা এখন আর কোনো বিলাসিতা নয়, এটা এক প্রকার টিকে থাকার লড়াই। একদমই তাই। আলোচনার একেবারেই শুরুতে আমরা বলেছিলাম যে সমকালীন রাজনীতির রোগ নির্ণয় করার ওই এক্স-রে মেশিনটা যেন ভেঙে গেছে চারপাশটা বড্ড ঘোলাটে। কিন্তু আজ এই পলাশ দাসের বক্তব্যের বিশ্লেষণ এবং তরুণ প্রজন্মের প্রতিরোধের মেকানিজমগুলো বোঝার পর মনে হচ্ছে হয়তো এক্স-রে মেশিনটা ভাঙেনি, হয়তো আমাদের পুরনো মেশিনটাকে একটা নতুন সফটওয়্যার আপডেট দেওয়ার সময় এসেছে। দারুণ বলেছেন কথাটা। আমরা দেখলাম নতুন প্রজন্ম বা জেনজি ভয় পাচ্ছে না এবং রাস্তায় নেমে নিজেদের অধিকার বুঝে নিচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও দেখলাম যে রাষ্ট্রযন্ত্র প্রতিদিন আরও বেশি প্রযুক্তি নির্ভর নজরদারির দিকে এগোচ্ছে। স্কুল পড়ুয়াদের ইনস্টাগ্রাম চেক করাটা তার একটা ছোট্ট উদাহরণ মাত্র। হ্যাঁ, একটা বিপদ সংকেত। তাহলে শেষে একটা প্রশ্ন থেকেই যায়,
ভেবে দেখুন তো, যখন রাষ্ট্রযন্ত্র মানুষের পকেটে থাকা স্মার্টফোনের মাধ্যমে অ্যালগরিদম চালিত স্বৈরাচার কায়েম করতে চাইছে, তখন কি শুধু রাজপথের এই সনাতনী প্রতিবাদ আর সাহসী যথেষ্ট হবে, নাকি ভবিষ্যতের এই সূক্ষ্ম অদৃশ্য ডিজিটাল আগ্রাসনকে রুখতে এই তরুণ প্রজন্মকে প্রতিবাদের সম্পূর্ণ নতুন কোনো ভাষা, নতুন কোনো ডিজিটাল মেকানিজম উদ্ভাবন করতে হবে? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এই ভাবনার জায়গাটাই আজ সবার জন্য রেখে গেলাম। আজকের মতো দ্য ডিপ ডাইভ এখানেই শেষ করছি। সচেতন থাকুন, প্রশ্ন করতে শিখুন। আগামী পর্বে আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমি তোয়াক্কাই করি না। তারপরে সরকার কি বলতো, ইস সরকার মে ইস্তেফে নেই চলতা है বলেছে। আজকে দেখা গেল যে সেই সরকারের মাথাকে ঝোঁকানো গেল। এই স্লোগান উঠলো যে जो हिटलर का चाल चलेगा वो हिटलर का मौत मरेगा। হিটলার কিভাবে মারা গেল? গোটা পৃথিবীকে হিটলার পায়ের তলায় নিয়ে আসতে চেয়েছিলেন। তাসের ঘরের মতো ওই যে ফ্রান্সের এত ভালো টিম ওয়ার্ল্ড কাপে হেরে গেল, উঠতে পারলো না। ফ্রান্স তখন অনেক শক্তিশালী দেশ। 11 দিন লেগেছিল হিটলারের ফ্রান্সকে দখল করে দিতে। গোটা পৃথিবীর পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তারা চেয়েছিল। হিটলার যখন আক্রমণ করেছে সোভিয়েত ইউনিয়নের উপরে, তখন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে, ভেবেছে হিটলারের হাতে যদি সোভিয়েত ইউনিয়ন খতম হয়ে যায়, কমিউনিস্টরা খতম হয়ে যায়, তাহলে সব ভালো। আমাদের এখানের আরএসএস প্রথমে মুসলিনীর দ্বারা প্রভাবিত হওয়ার পরে হিটলারের দ্বারা প্রভাবিত হলেন। বলে দেখেছো, জার্মান জাতির পবিত্রতা রক্ষা করবার জন্য ইহুদিদেরকে যেভাবে নিধন করছে, আমাদের দেশে মুসলমানদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে তখন থেকে তাদের ভাবনায় হয় দেশটা কার? এই দেশটা কেবলমাত্র হিন্দু। রবীন্দ্রনাথের কথা যদি আপনি মানেন, হেথায় আর্য হেতা অনার্য হেথায় দ্রাবিড় চেন, সব কুন্দল পাঠান মোগল এক দেহ লই। অর্থাৎ রবীন্দ্রনাথের কথা হচ্ছে আর্য বাইরে থেকে এসছে, অনার্য বাইরে থেকে এসছে। তাহলে এই যে বাইরে থেকে আসা মানুষ শুধু মুসলমান না, তাহলে যারা এখানে এসছে বাইরে থেকে, কিন্তু এখানে থেকে গিয়েছে, তার সংস্কৃতির মিল মিশ হয়ে সংস্কৃতির বিকাশ ঘটেছে। এরা সকলে ভারতবাসী। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর দিকে, যে রবীন্দ্রনাথের কথা। ডিসকভারি অফ ইন্ডিয়াতে জওহরলাল নেহরু এই কথা বলেছেন যে ভারত হচ্ছে এই যে ধরনের বই, তাতে ভাষা লেখা, কিন্তু নতুন নতুন অধ্যায় তাতে যুক্ত হচ্ছে, কিন্তু পুরনো লেখাগুলো মুছে যাচ্ছে না। নেহরুর কথাটা বুঝতে একটু বেশি বুদ্ধি লাগে, কিন্তু রবীন্দ্রনাথের কথাটা অনেক সহজ। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর দিকে। আমাদের ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, সেখানে সাভারকাররা না, গডসেরা না, ওরা গাদ্দার। ওরা স্বাধীনতা সংগ্রাম তার নতুন ইতিহাস রচনা করতে চান। বাংলার ক্ষেত্রে যার নেতা বানাতে চান শ্যামা প্রসাদকে, নেতাজি সুভাষ বোস নয়। ওরা গান্ধীকে বাদ দিতে চেয়েছে, নেহেরুকে বাদ দিতে চেয়েছে, ভগৎ সিংকে বাদ দিতে চেয়েছে, নেতাজিকে বাদ দিতে চেয়েছে, রবীন্দ্রনাথকে আক্রমণের লক্ষ্যস্থল করেছে, দালাল আখ্যা দিয়ে দিয়েছে, রামমোহনকে, বিদ্যাসাগরকে পছন্দ করে না। এরা কারা? কি চায়? 100 বছর ধরে অপেক্ষা করেছে নিজেদের বিকৃত ভাবনা তাকে কার্যকরী করতে। তাকে বিজেপি সরকার হয়ে গিয়েছে। আরএসএস তার ইচ্ছে তাকে মান্যতা যাতে এই সমাজ দেয়, তার চেষ্টা করে যাচ্ছে। আমরা অনেক সময় বুঝি না যে কোথায় গিয়ে দাঁড়াবে। এই বাচ্চা মেয়েটা বললো যে দেখবেন আপনি হিন্দু হিন্দু করছেন, দলিত মানুষ যখন এদের হাতে সবকিছু চলে আসবে, ডিলিমিটেশন করে ফেলবে, তারপর সংবিধান বদলে দেবে, হিন্দু রাষ্ট্রের পতন ঘটবে, তখন এই দলিতরা আর ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্রের কেউ হবেন না। 28% ইনক্রিজ করেছে দলিতদের উপরে আক্রমণ, অত্যাচারের ঘটনা। 57% বেড়েছে আদিবাসীদের উপরে আক্রমণের ঘটনা আমাদের দেশে। এটা হচ্ছে তার ক্যারেক্টার।
কিন্তু ভোটে জিতবে কি করে? শুধু ব্রাহ্মণদের ভোটে তো যেতে যাবে না, উচ্চ অংশের ভোটে তো যেতে যাবে না। তার জন্য আরএসএস নিয়ে এলো হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলে ওই অপরায়ণ আমরা ওরা, যেমন এটা ধর্মের ক্ষেত্রে, এবার তার থেকে নিচে এসে বললো যে আমি কুর্মী আর তুমি মাহাতো। তাহলে কুর্মীকে বোঝানো হলো, তারা ভাবতে শুরু করলো মাহাতোরা ঠিক আমাদের মতো না। একজনকে বললো যে তুমি রাজবংশী, ও ভাটিয়া, ও পূব বাংলা থেকে আসা লোক, তাহলে তোমার সাথে ওটা যায় না। ওদেরকেও বোঝানো হলো, আমার কাছকেও বোঝানো হলো যে রাজবংশী ঠিক একটু আলাদা। ঠিক এরকমই উদ্বাস্তু মানুষ, তার মধ্যে একটা অংশ নমশূদ্র, তার মধ্যে একটা অংশ হচ্ছে মতুয়া, তারা বাকি সমাজের থেকে কেমন যেন একটু আলাদা আলাদা, গরিব গরিব দেখতে, লেখাপড়া কম জানে, এদের একটু আলাদা। এই সব কটা খন্ড খন্ড ভাগ করে দেওয়ার মধ্যে আছে ঘৃণা। এরা সমাজে এরকম ঘৃণা উৎপাদন করে। এই কদিন আগে শুনলাম একটা পাড়ায় বলছে ঘটিয়া বাঙাল, এটাকেও আবার সামনে নিয়ে চলে আসা হয়েছে। আদিবাসী মানুষ তার সঙ্গে বাকি অংশের মানুষ বিরোধের জায়গা। তাহলে ও চেষ্টা করেছে হচ্ছে এইটা পুরো একটা ছাতার তলায় নিয়ে আসতে ভোটের অঙ্কের কারণের জন্য। তাহলে ভোটে জিততে গেলে শুধু ব্রাহ্মণ ভোটে জেতা যাবে, তাহলে বাকি ভোট আনতে হবে। তাহলে বোঝাতে হবে যে তোমরা সব হিন্দু। তাহলে রিসেট দেওয়া হচ্ছে, ধর্মের পরিবর্তন হচ্ছে। আক্রমণটা হিন্দুদের নানান দিক থেকে হচ্ছে। ধরুন ওরা মনে করে এক দেশ এক ভাষা বলে, ভাষা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই এক ভাষা মানে সংস্কৃত থেকে যে ভাষাগুলো জন্ম হয়েছে সেগুলো হচ্ছে সংস্কৃত সঙ্গে জড়িত ভাষা, এটাকে ওরা মান্যতা দেয়। তার মধ্যে এখন তার সংস্কৃতে কেউ বলে না, তাহলে প্রধান ভাষা হয়ে যাবে হিন্দি। তাহলে যেখানে যেখানে বিজেপি গেছে সেখানে সেখানে হিন্দি ভাষাকে ইম্পোজ করার চেষ্টা করছে। হিন্দি বিকাশ হোক, দারুণ দারুণ সিনেমা তৈরি হোক, প্রেমচাঁদের মতো ঔপন্যাসিক আসুক, অনেক বড় কাজ হোক, কিন্তু তার জন্য এই না যে বাংলা সিনেমা তৈরি করতে হবে না। এখানে তো অস্কার পেয়েছেন 14 দিন, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন বাংলায় লিখে, তাহলে বাংলাকে তুলে দিতে হবে কেন? তামিল সাহিত্যের নাম আছে, তাহলে তামিল সাহিত্য তুলে দিতে হবে কেন? মানে হয় না কোনো? আমাদের সংস্কৃতি, সংস্কৃতি মানে তো অনেক কিছু, শুধু তো নাচ গান না। আমরা যে পোশাক পরি সংস্কৃতির অঙ্গ, যারা খাবার খাই সংস্কৃতির অঙ্গ। এই ধরুন আমি যদি এখানে একটা ভোট করি, ভোট করে যদি জিজ্ঞেস করি হাত তুলিয়ে যে এখানে নিরামিষাশী কজন মানুষ আছে, তাহলে দেখা যায় যে কজন আছি আমরা একবার বলি, আমরা নিরামিষাশী কজন আছি হাত তুলিয়ে দেবো। একটা হাতও উঠলো না, তো একটা উঠেছে। তাহলে আমি এর আগে একটা জায়গা পেয়েছিলাম 2 জন মানুষ হাত উঠিয়েছিলেন। আমাদের গোটা দেশে সব থেকে বেশি আমিষাশী মানুষ আমাদের রাজ্যে বাস করে। আরএসএস এর লোকেরা তারা নিরামিষাশী, খুব ভালো কথা, অসুবিধা কিছু নেই। বিজেপির তারপর বড় নেতা নিরামিষাশী, খুব ভালো। তাহলে নাগপুরের আদর্শ অনুযায়ী গোটা ভারতবর্ষের মানুষের খাদ্যাভ্যাসকে বলিয়ে দিতে হবে কেন? আমি এখানে একজন ব্রাহ্মণ পরিবারে জন্ম মৃত্যু বিবাহ যে নিয়ম কানুন মানা হয়, আপনি যদি তামিলনাড়ুতে যান, তামিল ব্রাহ্মণ পরিবারের জন্ম মৃত্যু বিবাহ ওই একই সামাজিক রীতি নীতি পালন করা হয় না। আমাদের এখানে মেয়েরা যেরকম শাড়ি পরে, রাজস্থানের মহিলারা তেমন শাড়ি পরে না। আমাদের ধুতি পরা উঠে গিয়েছে, কিন্তু যদি কেউ ধুতি পরে তাহলে যেভাবে ধুতি পরবে, দক্ষিণ ভারতে সিনেমাগুলো দেখুন, তামিল তেলেগু মালায়ালাম সিনেমা, সেখানে দেখবেন যে কেমন ভাবে ধুতি পরে। খারাপ। আপনি দেখবেন এখন লাল কালো রঙের সিঁদুরের পরিবর্তে মেঘে রঙের সিঁদুরের আধিপত্য বাড়ছে। বাংলা আধ্যাত্মিক গান ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হলাম, এখন বাংলা আধ্যাত্মিক গান কম শোনা যায়, হিন্দি আধ্যাত্মিক গানই রেওয়াজ। তার মানে কি? রাম উত্তর বলয়ের দেবতা, হনুমান উত্তর বলয়ের দেবতা। আপনি যদি বাংলায় বলেন দুর্গা শহরাঞ্চলে, কিন্তু তার থেকে বেশি হচ্ছে কালী, মনসা, আরো এরকম অনেক, চণ্ডী, ষষ্ঠী, জগদ্ধাত্রী ইত্যাদি। আপনি যদি উড়িষ্যায় যান সেখানে জগন্নাথ, আপনি যদি মহারাষ্ট্রে যান গণেশ। আপনি যদি ওখানে বলেন মহারাষ্ট্রে যে গণেশের পুজো কেন করছো, মার পুজো করো, শুনবেন আপনার কথা। অন্ধ্রের তিরুপতি সব থেকে বড় দেবতা। আপনি যদি কেউ বলেন যে কালী হচ্ছে আমাদের শক্তির দেবতা, দেবী, তাকে মানো, মানবে না। তাহলে ধর্মের মধ্যেও আছে বৈচিত্র্য। তাহলে আবার ফিরতে হবে রবীন্দ্রনাথের কথায়,
আমাদের ন্যাশনাল হিরোজদের যারা দেহের রক্ত দিয়ে কাম দিয়ে সময় দিয়ে জেলখানায় থেকে দেশকে স্বাধীন করেছে তাদের কথা, তারা বলছেন এই সমস্ত বৈচিত্র্যকে যদি এক জায়গায় গাঁথতে হয় তাহলে সেই গাঁথার রাস্তাটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা কোনো ফালতু কথা না, এটা দেশকে রক্ষা করবার জন্য কথা। কিন্তু এত নফরত, এত ঘৃণা তারা ছড়িয়েছে, এটাতে মানুষ কি হয়ে গিয়েছে, আড়ষ্ট হয়ে গিয়েছে। আমাদের জেন জি আসার কথাটা হচ্ছে যে নিচে কিভাবে সংগ্রাম হবে, এই জেন জি সেটা দেখিয়ে দিয়েছে। ওই দুটো বাচ্চা মেয়ের কথা বললাম, যে দুই বন্ধু এসছে, একজন হিন্দু একজন মুসলমান। হিন্দু মেয়েটি বলছে, ওই আড়ষ্ট হয়ে থাকা মেয়েটির পরিচয় দিয়ে বলছে ও কিন্তু মুসলমান। ও এই কথার মধ্যে দিয়ে ওইটুকু বাচ্চা মেয়ে গোটা দেশের বড় বড় নেতাকে সবক শেখাচ্ছে এই হচ্ছে ভারত। ক্লাস 8 এর একটা বাচ্চা মেয়ে তার বই নিয়ে এসছে, এনসিআরটির বই, বললো 11 নম্বর পাতায় আমাকে পড়ানো হয়েছে ডেমোক্রেসি। বলে গোটা পাতাটা পড়ে গেল গড়গড় করে। কি লেখা আছে তাতে? গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটির কথা লেখা আছে ডেমোক্রেটিক স্টেটে। আমি শুনবো না, তুমি যাই বলো না কেন, কৃষকরা যাই বলুক না কেন, তাদেরকে খালিস্তান বলে দেওয়া হবে। তুমি শিক্ষার পেপার লিক হয়েছে, শিক্ষা ব্যবস্থা সংস্কার চাই, 21 জন ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে তোমাদের জন্য, এই কথা যারা বলতে গেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা অ্যান্টি ন্যাশনাল। মুসলমান সমাজ কুঁকুড়ে গেছে। এই আন্দোলনের প্রথম দিকে যখন ওদেরকে বলতে গেছে, অনেকের অভিজ্ঞতা এই, তারা বলছে দেখ তোদের কিছু হবে না, কিন্তু আমি যদি ওখানে যাই তাহলে তো আমি অ্যান্টি ন্যাশনাল হয়ে যাব। ফ্যাসিস্ট রেজিমের বৈশিষ্ট্য হচ্ছে যে এই যাকে শত্রু বলে কাউরা ইহুদি জার্মানিতে যা করা হয়েছিল, এদের ভোটাধিকার থাকবে না, এদের নাগরিকত্ব থাকবে না। আপনি দেখুন এখানে এসআইআর করা হওয়ার পরে 27 লাখ লোকের নাম এখান থেকে বাদ দিয়ে দিল। যারা ট্রাইব্যুনালে আবেদন করলো, ভোট পেরিয়ে গেল, ট্রাইব্যুনালের কোনো শুনানি হচ্ছে না। আপনি কোথায় যাবেন? প্রধান বিচারপতি বলে দিলেন আমার এই সমস্ত ভিডিও দেখার সময় নেই। তাহলে কোথায় মানুষ? তাহলে এর থেকে পরিত্রাণের রাস্তা নেই। ওই যে ক্লাসিক্যাল ফ্যাসিজমের কথা বললাম, হিটলার কা মত মরেগা। হিটলার কেমন ভাবে মারা গেছিল? বাংকারের মধ্যে ঢুকে নিজের মাথায় গুলি করেছিল, কিন্তু তার আগে ওর বাড়ির সব ছেলে মেয়ে, এমনকি ওর একটা পোষা কুকুর ছিল, তাকেও পটাশিয়াম সায়ানাইডের ওই ক্যাপসুল মুখের মধ্যে ঢুকিয়ে, কি নৃশংস! আমি যখন ওই সিনেমাটা দেখি, ওই দৃশ্য মানে আমাকে গা শিউরে দিয়েছিল যে এটা হলো হিটলার। আর তার শেষ এমন, মুসলিনী শেষ হয়েছিল ল্যাম্পোস্টেও দেহ ঝুলিয়ে দিয়েছিল মানুষ। ডিমিট্রভের তত্ত্ব, কিভাবে ফ্যাসিবাদকে লড়বো, এইটা বলতে গিয়ে বলছেন যে ফ্যাসিবাদ হচ্ছে পুঁজিবাদেরই একটা রূপ। কিন্তু এই রূপটা কেমন? এই রূপটা হচ্ছে পুঁজিবাদের, সাম্রাজ্যবাদের সব থেকে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসবাদী রূপ। কিন্তু এটা ক্ষণস্থায়ী হয়। শুভেন্দু এত লাফাচ্ছে তো, এই করে দেবো সেই করে দেবো, এই ছেলেগুলো এত লাফাচ্ছে তো, একটু কিছুদিন এটাকে সয়ে নিতে হবে। আপনি এটা বুঝুন যে 3 মাস সময়ের মধ্যে পশ্চিমবাংলাতে যে পরিমাণ লোক বিজেপির বিরুদ্ধে গেছে, যে পরিমাণ মানুষের বিভিন্ন অংশের মানুষের বিজেপি সম্পর্কে ঘৃণা তৈরি হয়েছে, তার রিফ্লেকশন, প্রতিফলন ঘটেছে এই আন্দোলনের মধ্যে। তাহলে রবীন্দ্রনাথের কথায় আবার চাই, রবীন্দ্রনাথ রোগ সজ্জায়। রবীন্দ্রনাথেরও না ভুল হয়েছিল, উনি এটা লিখেছিলেন, মুসলিনী রবীন্দ্রনাথকে খুব ভালোভাবে বুঝিয়েছিলেন যে আমরা এই করছি সেই করছি, দিয়ে রবীন্দ্রনাথ মুসলিনীর প্রশংসা করে দিয়েছিলেন। বাস মুসলিনী এটাই চেয়েছিল। চারিদিকে পৃথিবী জুড়ে প্রচার হয়ে গেল যে দেখো টেগোর আমাকে সার্টিফিকেট দিয়েছে, বলছে এটাই ঠিক। রোমারোলা সুইজারল্যান্ডে ছিলেন তখন, রোমারোলা কাছে রবীন্দ্রনাথ গেলেন, অথবা রোমারোলা গেলেন রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথকে গিয়ে তিনি বোঝালেন ফ্যাসিজম কি, মুসলিনী কি করছে, হিটলার কি করছে। এরপরে গোটা পৃথিবীতে রবীন্দ্রনাথই হোক, রোমারোলাই হোক, রিকমারিয়া রেমার্কি হোক, এরকম অজস্র, পাবলো পিকাসো ছবি আনছে ওখানে। পাবলো পিকাসো এই ধরনের একটা ছবি এঁকেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের সময়, গুয়ের্নিকা ছবির নাম ছিল।
অসংখ্য উপন্যাসের জন্ম হয়েছে, সিনেমার জন্ম হয়েছে সেই সময়। হিটলারও কম যায় না, তারাও একটানা প্রচার চালিয়েছে মানুষকে বোঝানোর জন্য, সেটাকে বলা হতো গোয়েবেলসীয় প্রচার। হিটলার গোয়েবেলসের থেকে কম ছিল না। হিটলার বলতেন একটা বিরাট প্রকাণ্ড মিথ্যে বলে, সেই প্রকাণ্ড মিথ্যেটা যদি একটা লোকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তুমি বুঝবে বড়টার সঙ্গে ছানা পোনা মিথ্যা আমি চালিয়ে দিতে পারবো। যেমন ধরুন আমাদের দেশে নোটবন্দি হলো, এত বড় একটা মিথ্যা চালিয়ে দিল, ওর আউটপুট কি? কোন লোকের লাভ হলো? কোন লোকের লাভ হলো না। তারপরেই ও চালিয়ে দিল যে ডিজিটাল লেনদেন, তারপরেই চালিয়ে দিল 2.5 লক্ষ কোটি টাকা ব্যাংকে এই ওর ঘনিষ্ঠ সমস্ত লোকজনের কাছে চলে যাওয়া, তাকে মুকুব করে দেওয়ার বন্দোবস্ত হলো। তাহলে একটা বিগ লাইফ, সেটা যদি একবার সমাজে চালিয়ে দেওয়া যায়, প্রোপাগান্ডা মডেলটা পাই, তাহলে তামরা যদি তুমি বলে যেতে থাকো গোয়েবেলসের কথা, বারে বারে বলতে থাকো, তাহলে মানুষ ওটাকে গ্রহণ করে নেবে। তাহলে মুসলমান শত্রু, খ্রিস্টান শত্রু। তারপরে হিটলারের আমলেও তারপরে ভাবছিল কমিউনিস্টরা, সোশ্যালিস্টরা, তাদেরকে আক্রমণ করতে হবে, তাদেরকে শেষ করতে হবে। আর এইটার বিরুদ্ধে দাঁড়ানো রেবাজি হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। আজকে নয়া ফ্যাসিবাদ, অর্থনৈতিক দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে। নয়া উদারবাদী সময় কর্পোরেট মুনাফা, তার জন্য সরকার যেমন কাজ করছে, আরেক দিকে হচ্ছে শ্রমের সঙ্গে পুঁজির লড়াই। ডেভিড চকের কথায় এটা পারবে এবং সেটা পেয়েছে। তারপরে আজকে জোম্যাটো, সুইগি কিংবা কর্পোরেটের মজদুর অথবা প্রাইভেট ফার্মে চাকরি করে অথবা অসংগঠিত শ্রমিক, সবারই ডেস্টিনেশন হয়ে গিয়েছিল নিটের আন্দোলনের পাশে দাঁড়ানো। তার কারণ নিজের জায়গায় জীবন জীবিকা রুটি রুজি সর্বত্রই সে আঘাতপ্রাপ্ত হচ্ছে, তার থেকে বেরোবো। আমি শেষ করব, এই যে নির্বাচন আমাদের কিছুদিন আগে ঘটলো, তার 3টি শিক্ষা আমাদের দিয়ে গেল। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে একটা পার্টি 15 বছর ধরে একটা জঙ্গলের রাজত্ব চালালো। আজকে এখানে যেটা হলো, দক্ষিণবঙ্গে এটাই ছিল গত 15 বছরের রেওয়াজ। আর্থিকর মুভমেন্টে সেটা তীব্র জায়গায় গেছিল। এই ঘটনা যারা ঘটালো, 1 মাসের মধ্যে তাদের পার্টি নিশ্চিহ্ন হয়ে গেল। এটা একটা অদ্ভুত লেসন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে একটা সরকার তৈরি হলো, একটা পার্টি সরকার তৈরি করলো, কিন্তু তারা তৈরি হয়নি। তাদের সংগঠন পশ্চিমবাংলা সর্বত্র, গ্রামে শহরে, পাড়ায় তৈরি হয়। তারপরে সমস্ত তৃণমূল, চোর গুন্ডা, বদমাশ, সমাজ বিরোধী সবাই ঢুকে পড়ল এই পার্টিতে। তৃতীয় বিষয় হচ্ছে একটা সরকার তৈরি হয়ে গেল, বিপুল জনাদেশে প্রচুর আসন নিয়ে আসা সরকার, কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে এই প্রথম কোন সরকার 3 মাস সময়ের মধ্যে যারা তাকে ভোট দিয়েছিল তার বিপুল অংশ তার বিরুদ্ধে গেল। এটা পশ্চিমবাংলাতে, সে হকার হোক, গোপালক হোক, বস্তির মানুষ হোক। আজকে নিটের ব্যাপারে যে মিছিল কলকাতায় হয়েছে, অসংখ্য ছেলে মেয়ে এসছে যারা ফার্স্ট টাইম এই মিছিলে এসছে। দিল্লিতে যারা গেছে তারা অনেকে বলছে যে আমার বাবা বিজেপি করেন। বাড়িতে কনফ্রন্টেশন হয়েছে, বাবাকে বোঝাতে পারছি না, কিন্তু আমি বলেছি আমি যাবই। নতুন চেহারা তৈরি হচ্ছে। এই তরুণ প্রজন্ম সবসময় বড় কোনো পরিবর্তন ঘটানোর মূল কাণ্ডারি হয়। সুকান্তের রানার দিয়ে শুরু হলো, কিন্তু সুকান্তের 18 বছর। সুকান্ত কম বয়সের ছেলেমেয়েদের কথাই তার ওই এদেশের বুকে 18 আসুক নেমে এই কবিতার মধ্যে দিয়ে বলেছেন। আজকে তাই হচ্ছে জেনজি, তার নিচে নতুন প্রজন্ম জেন আলফা, তার উপরে মিলেনিয়াল, তার উপরে জেন এক্স। আসলে যে নামই দেওয়া হোক না কেন, ভারতের তরুণ প্রজন্ম হিন্দু মুসলমানের রাজনীতি চায় না। ভারতের তরুণ প্রজন্ম আদানি আম্বানিদের সেবাদার সরকারও চায় না। ভারতের তরুণ প্রজন্ম শিক্ষায়, কাজে উন্নত একটা দেশ চায়। আর সেখানে সরকার, গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে তারা ভয় পায় না।
এই লড়াইয়ের আরেকটা বড় দিক হচ্ছে ভয় পেলে হবে না, ভয়কে জয় করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে। এদের পরাজয় সুনিশ্চিত, আর যত সুনিশ্চিত হবে তত ওরা পাগলামো করতে থাকবে, আর তত বেশি মানুষকে সমবেত করতে হবে জীবনের পাশে। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করতেন প্রতিদিন প্রশান্ত চন্দ্র মহলানবিশকে, আজকে কি হলো, মিত্র শক্তি এগোলো নাকি জার্মানি এগোলো? যেদিন উনি শুনতেন যে না জার্মানি এগোচ্ছে, মনটা খারাপ হতো, মনে হচ্ছে যেন আজকেই কবির প্রয়াণ হবে। আর যেদিন শুনতেন না লাল ফৌজ এগোচ্ছে, তখন রবীন্দ্রনাথ বলতেন বুঝলে পারবে, ওরাই পারবে। আর্টিকল মুভমেন্টের মধ্যেও ছিল লেফট ইমপ্রেশন, বাম আজাদি স্লোগান হোক আর সলিল চৌধুরীর গান হোক, তার মধ্যে বামপন্থার ঝলক ছিল। আজকে দিল্লির রাজপথ, তা থেকে গোটা দেশে যে নতুন প্রজন্মের লড়াই, সেই নতুন প্রজন্মের লড়াইয়েও বামপন্থী ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা পালন করছে। আর তাদের সঙ্গে যুক্ত হচ্ছে শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে লড়াইয়ে যে জয় হয় তা প্রমাণিত হয়েছে। গত 12 বছর ধরে চলা স্বৈরাচারী সরকারের একটা সিদ্ধান্ত মানানো এটা সহজ কথা ছিল না। অর্থাৎ নয়া ফ্যাসিবাদী এই ধরনের একটা সরকার পিছনো শুরু করেছে। লড়াই অনেকটা সময় জুড়ে করতে হবে, আর তার জন্য আমাদের আরো বেশি মানুষকে সংগঠিত করতে হবে। আর এটা করতে গেলে আমাদের জানার জায়গাটা বাড়াতে হবে। আর এই জানার জায়গা বাড়াতে গেলে যুবশক্তি পত্রিকা, আপনাদের সংগঠনের যে পত্রিকা, যারা হিন্দি নেপালি ভাষাও বার করলো, আমি তাদের অভিনন্দন জানাই। কিন্তু এইগুলো না পড়লে এই বার করবার কোনো সার্থকতা থাকবে না। আমরা এই লড়াইটা জিততে পারবো না। টিএমসির সাথে লড়াই করতে লেখাপড়া জানতে হতো না, কিন্তু বিজেপি আরএসএস এর বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাকে আরো অনেক কিছু জানতে হবে। জানতে হবে অর্থনীতি, জানতে হবে ইতিহাস, জানতে হবে মার্ক্সবাদী তত্ত্ব। এই সব কিছু কন্টেম্পোরারি রাজনীতি কোথায় কি হচ্ছে, এই সবটা জানবার জন্যই সংগঠনের মুখপত্র তাকে ভালোবাসতে হবে। বই পড়ার অভ্যাস অনেকের নেই, এই অভ্যাস তৈরি করতে হবে। আর তার সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম তাকেও শক্তিশালী করতে হবে। নানা দিক থেকে লড়াই, আমরা সেই লড়াইয়ে এই নয়া ফ্যাসিবাদকে হারাতে সক্ষম হব, এবং সেখানে নিশ্চিতভাবে তরুণ প্রজন্ম তারা একটা বড় ভূমিকা পালন করবে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।